আজকে আমি এসে উপস্থিত হয়েছি ইএম বাইপাস মণিপাল হসপিটালে। আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট কার্ডিওলজিস্ট এবং ইলেকট্রোফিজিওলজিস্ট ডক্টর অশেষ হালদারকে। স্যার নমস্কার। প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আজকে যে বিষয় নিয়ে আমার দর্শক বন্ধুদের সঙ্গে আপনার কাছে কথা শুনবো, এই বিষয়টা খুবই কমন একটা ব্যাপার, আমাদের সবার হয় জীবনে, কোনো না কোনো সময় হয়েইছে বুক ধরপড়। তো বুক ধরপড় তো আমাদের সবার হয় স্যার, ক্লান্তি হয়, মাথা ঘোরাও হয়। কিন্তু আমাদের যেটা প্রশ্ন, যে এই বুক ধরপড়, ক্লান্তি বা মাথা ঘোরার পিছনে কতটা সময় পর্যন্ত আমরা বাড়িতে অপেক্ষা করব আর কখন আমাদের চিকিৎসকের কাছে যাব, এটা জানা আমাদের কেন এতটা জরুরি। বুক ধরফর এই জিনিসটা যখন হয়, বেশিরভাগ ক্ষেত্রে সেটা নর্মাল হয়, কিছু কিছু ক্ষেত্রে অ্যাবনর্মাল হতে পারে। মূলত আমরা যখন হার্টের ডিজিজ নিয়ে আলোচনা করি, আমরা মূলত এটাকে চারটে অ্যাসপেক্টে ভাগ করতে পারি। একটা করোনারি আর্টারি ডিজিজ, যেখানে হার্ট অ্যাটাক নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসেন। একটা হার্টের মাসেল রিলেটেড সমস্যা, যেখানে হার্ট ফেলিয়ার নিয়ে আমাদের কাছে আসেন। একটা ভালভের সমস্যা, আর একটা হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেমের সমস্যা। যাদের এই ইলেকট্রিক্যাল সিস্টেমের সমস্যা আছে, তার মানে হার্ট রেট যাদের খুব বেশি বা কম, তাদের ক্ষেত্রে এই ধরনের পেশেন্টগুলো আমরা বলি অ্যারিথমিয়া আছে। এবং এই অ্যারিথমিয়া যাদের থাকে, তাদের ক্ষেত্রে দুটো মূলত সিমটম থাকে। একটা আপনি বললেন প্যালপিটেশন, তার মানে হার্ট রেট খুব বেশি বেড়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে এটা অ্যাংজাইটি রিলেটেড হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে স্ট্রেস রিলেটেড হতে পারে, সেগুলো খুবই সাধারণ ব্যাপার। কিন্তু কিছু কিছু ইলেকট্রিক্যাল সিস্টেমের ডিসঅর্ডারে প্যালপিটেশন হয়, যেগুলো কিন্তু অ্যাবনর্মাল। আরেক ধরনের প্যালপিটেশন হয় কখনো কখনো হার্ট রেট যদি খুব কমে যায়, সে সমস্ত ক্ষেত্রে পেশেন্টের পেসমেকার পর্যন্ত লাগতে পারে। তো প্যালপিটেশন মানেই সবসময় অ্যাবনর্মাল এমন নয়, কিছু কিছু ক্ষেত্রে এটা নর্মাল ভেরিয়েশন, কিছু ক্ষেত্রে অ্যাবনর্মাল। পরীক্ষা দিতে যাওয়া, পরীক্ষা রেজাল্ট বেরোনো, এই এক্সাইটমেন্টে আমাদের প্যালপিটেশন হয়। কিন্তু আমি যে ক্ষেত্রটা বললাম, অ্যাবনর্মাল প্যালপিটেশন ইউজুয়ালি অল অফ এ সাডেন হয়, এবং তার সঙ্গে যদি তার ব্রেথলেসনেস থাকে বা অজ্ঞান হয়ে যান, সেই প্যালপিটেশনকে কখনোই ওয়েট করা সম্ভব নয়। ইমিডিয়েটলি আপনি কার্ডিওলজিস্ট বা ইলেকট্রোফিজিওলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। অনেক ক্ষেত্রে ইসিজি করা হয়, কিন্তু ইসিজির রিপোর্ট অনেক সময় কিন্তু নর্মাল আসে, আপনি কি বলবেন? এটা খুব ভালো একটা কোয়েশ্চেন আপনি করলেন। এই যাদের প্যালপিটেশন হয়, আমি বললাম, ধরুন বাড়িতে বসে আছেন, 10 মিনিট প্যালপিটেশন হলো খুব তীব্র, এবং তারপর উনি হসপিটালে যখন পৌঁছলেন ইসিজি করার জন্য, ইসিজি করা হলো নর্মাল। এটা প্রায়শই আমরা দেখি। সেখানে হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট এই অ্যাবনর্মাল প্যালপিটেশনের, যেহেতু এটা ইলেকট্রিক্যাল সিস্টেমের ডিসঅর্ডার, অর্থাৎ ইলেকট্রিক্যাল সিস্টেমের অ্যানালিসিস না করা গেলে অ্যাবনর্মালিটি খুঁজে পাওয়া সম্ভব নয়। কি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন যে এটা একটা বড় সমস্যা? কারণ আমরা স্যার অনেক ক্ষেত্রে দেখেছি যে হার্টের সমস্যা নির্ধারণের জন্য একটা পরীক্ষা রয়েছে, যেটাকে আমরা বলি ইসিজি। কিন্তু ইসিজিতে অনেক সময় দেখা যায় যে রিপোর্ট ভালো, তারপরে পেশেন্ট হয়তো বাড়ি চলে গেলেন, আবার স্বাভাবিকভাবে তিনি রইলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে তার সমস্যাটা কমলো না। তাহলে একদম নির্ধারণ করার জন্য কি পরীক্ষার মাধ্যমে আপনারা বোঝেন যে এই ধরনের মানুষদের সমস্যাটা এটা? এই পরীক্ষাটাকে আমরা সংক্ষেপে বলি ইপি স্টাডি বা ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি। এটা একটা পরীক্ষা যেটা হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেমকে অ্যানালাইজ করতে করা হয়, এবং সেই পরীক্ষা দিয়ে আমরা বুঝতে পারি এক্স্যাক্টলি পেশেন্টের প্যালপিটেশনটা খারাপ ধরনের, বিব্রত হওয়ার মতো জায়গায়, না অ্যাংজাইটি রিলেটেড। সেই ডিফারেন্সিয়েশনটা আমরা করতে পারি। আমাদের উদ্দেশ্য থাকে যে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ট্র্যাকটা খুঁজে বার করা, বা যেখান থেকে ইলেকট্রিক্যাল ইম্পালস অ্যাবনর্মালি জেনারেট তৈরি হচ্ছে সেই জায়গাটা খুঁজে বার করা। ইপি স্টাডি আমাদেরকে হেল্প করে এই দুটো ক্ষেত্রটা অ্যাচিভ করার জন্য। চিকিৎসার মাধ্যমে এই ধরনের সমস্যা থেকে কি সম্পূর্ণ নিরাময় সম্ভব? ইপি স্টাডির মাধ্যমে অ্যাবনর্মাল জিনিসটা খুঁজে বার করা করলাম, ঠিক তারপরে চিকিৎসার নাম রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। এই অ্যাবলেশনের মাধ্যমে কি করি, অ্যাবলেশন একটা স্পেসিফিক ক্যাথেটারের মাধ্যমে হিট এনার্জি দিয়ে সেই অ্যাবনর্মাল ট্র্যাক্ট বা অ্যাবনর্মাল যে টিস্যুটা আছে সেটাকে বার্ন করে দেওয়া হয়। এটা একটা কিউরেটিভ অ্যাপ্রোচ, এবং স্পেসিফিক্যালি প্রচুর মানুষের কিছু কিছু রিদম ডিসঅর্ডার অ্যাবসলিউটলি কিউরেটিভ হতে পারে।
দুটো অ্যাসপেক্ট বলে দিই, সাধারণ মানুষদের মনে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন কি আমার প্যালপিটেশন অ্যাবনর্মাল হলেই কি প্রত্যেক ক্ষেত্রে আমাকে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন ইপি স্টাডি করাতে হবে, না এরকম কিছুই নয়। স্পেসিফিক্যালি ইপি স্টাডি বা আরএফএ করা হয় অ্যাবনর্মাল প্যালপিটেশনের কিছু কিছু ক্ষেত্রে। ফর এক্সাম্পল, যাদের বারবার অ্যাবনর্মাল প্যালপিটেশন হচ্ছে বা যাদের ক্ষেত্রে মেডিসিন দেওয়ার সত্ত্বেও প্যালপিটেশন হচ্ছে বা মেডিসিনের কিছু সাইড এফেক্ট হয়েছে, বা স্পেসিফিক্যালি প্রথম প্যালপিটেশনের পরেও ইপি স্টাডি আরএফএ করা হয়। ফর এক্সাম্পল, যারা ধরুন বাস ড্রাইভিংয়ে আছেন বা প্লেনের চালক, তাদের ক্ষেত্রে পাইলট, তাদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি প্রথম প্যালপিটেশনের পরেই করা হয়। কারণ ইম্পর্টেন্টলি প্যালপিটেশনের সঙ্গে সিনকোপ হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারেন, তাদের লাইফটার উপরে প্রচুর মানুষের লাইফ নির্ভর করছে। এই জন্যই প্রথম প্যালপিটেশনের পরে তাদের ক্ষেত্রে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন অ্যাডভাইস করে থাকি। স্যার, এই যে অজ্ঞান হয়ে যাওয়ার কথা বললেন, এটা কি আরো বিপজ্জনক? হ্যাঁ, নিশ্চয়ই। প্যালপিটেশনের সঙ্গে যদি অজ্ঞান হয়ে যান, সেই সিমটমটা খুব বিপজ্জনক এবং তার ট্রিটমেন্ট যথাযথ হওয়া উচিত। এই ধরনের অসুখে মৃত্যুর ঝুঁকি কতখানি? এটা ডিপেন্ড করছে মেকানিজম কি। যাদের ক্ষেত্রে পিএসভিটি, মোস্ট কমনলি আমরা বলি পেরক্সিসমাল সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, তাদের ক্ষেত্রে ইউজুয়ালি মৃত্যুর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিছু স্পেসিফিক ক্ষেত্র ছাড়া, যেখানে এট্রিয়াল ফিব্রিলেশন বলে এক ধরনের অ্যারিথমিয়া হয়, সঙ্গে এই ডিসঅর্ডার এক ধরনের এক্সট্রা ইলেকট্রিক্যাল ফাইবার থাকে, সেই স্পেসিফিক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা থাকে। এবং যখন ফর এক্সাম্পল কারোর হার্ট অ্যাটাক হয়েছে, তারপরে হার্টের নিচের দিকের চেম্বার থেকে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হচ্ছে, তাতে মৃত্যুর সম্ভাবনা কিন্তু যথেষ্ট। আমাদের মণিপাল হসপিটাল ইএম বাইপাসে এই মুহূর্তে স্টেট অফ দ্য আর্ট ফেসিলিটি আছে। আমরা যে সিস্টেম নিয়ে, এখানে স্পেসিফিক একটা সিস্টেম হয়, সেই সিস্টেম নিয়ে কাজ করি। এখানে যেমন আজকের দিনে দাঁড়িয়ে সায়েন্স এতটাই এগিয়েছে, পিএসভিটিতে আমরা যেমন 2D বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি, ঠিক তেমনি 3D টেকনোলজিতে অনেক ক্ষেত্রে কমপ্লেক্স অ্যাবলেশন আমরা এখানে করে থাকি। ফর এক্সাম্পল ভিটি অ্যাবলেশন, এট্রিয়াল ফিব্রিলেশন অ্যাবলেশন, সো অল সর্টস অফ অ্যারিথমিয়া রিলেটেড থেরাপি এখানে অ্যাভেলেবেল এবং আমরা সেটা নিয়মিত ভিত্তিতে করে থাকি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য যেরকম দেখবেন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার, তার পাশাপাশি আপনাদের কি ধরনের সমস্যা হয়েছে, আপনারা কি বিষয় নিয়ে আরো বেশি জানতে চান, সেই সমস্ত বিষয় নিয়েও আমাকে আপনারা কমেন্ট বক্সে লিখুন। তাতে আমি অবশ্যই আপনাদের জন্য সেই ধরনের অনুষ্ঠানগুলো আরো বেশি করে তুলে ধরবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সুস্থ থাকতেই হবে, সুস্থভাবে বাঁচতে হবে। ধন্যবাদ।